তো বন্ধুরা, আজ আমরা আর একটা নতুন টপিক দ্রবণের হিমাঙ্কের অবনমন বা ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট এটা নিয়ে কিন্তু আলোচনা করব। প্রিভিয়াস ক্লাসে আমরা এলিভেশন অফ বয়লিং পয়েন্ট নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ স্ফুটনাঙ্কের উন্নয়ন। আজ দেখব হিমাঙ্কের অবনমন। তো প্রথমে বলে রাখি হিমাঙ্ক জিনিসটা কি। দেখো, যে উষ্ণতাতে কোনো পদার্থের কঠিন অবস্থা এবং তরল অবস্থা, এই দুটো অবস্থা যদি একে অপরের সঙ্গে সাম্য অবস্থায় থাকে, অর্থাৎ কঠিনের যে বাষ্পচাপ এবং তরলের বাষ্পচাপ যে উষ্ণতাতে সমান হবে, সেই উষ্ণতাটাকে আমরা বলবো কি না, ওই পদার্থটার হিমাঙ্ক। তো আমরা জানি যে জলের হিমাঙ্ক কত না, 0 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ এই উষ্ণতাতে জলের যে কঠিন অবস্থাটার নাম কি, বরফ। বরফ এবং জল কি অবস্থায় থাকবে না, সাম্য অবস্থায় থাকবে, অর্থাৎ ইকুইলিব্রিয়ামে থাকবে। এই অবস্থায় বরফের যে বাষ্পচাপ হবে এবং জলের বাষ্পচাপ দুটো সমান হবে, অর্থাৎ বরফের বাষ্পচাপ সমান জলের বাষ্পচাপ। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে কি হবে না, বরফের বাষ্পচাপ সমান জলের বাষ্পচাপ হবে, অর্থাৎ এই 0 ডিগ্রি সেন্টিগ্রেডটা উষ্ণতাটা কি না, এটা হচ্ছে জলের হিমাঙ্ক। তাহলে হিমাঙ্কের অবনমন জিনিসটা কি? তো দ্রবণের হিমাঙ্কের অবনমন বলতে কি বুঝবো? তার মানে দ্রবণ মানে কি, যখন কোনো একটা পিওর সলভেন্টে বা বিশুদ্ধ দ্রাবকে আমরা কোনো সলিউট বা দ্রাব অ্যাড করবো, সেটা কিরকম দ্রাব হবে, অনুদ্বায়ী দ্রাব, তাহলে দ্রবণটার যে হিমাঙ্ক সেটা কমে যাবে। তার মানে আমরা যদি এক্সাম্পলটা নিই, মনে করো আমরা একটা পাত্রে কিছু পরিমাণ জল নিলাম, এই জলের মধ্যে কোনো অনুদ্বায়ী দ্রাব, সাপোজ ইউরিয়া অ্যাড করলাম। ইউরিয়া, অল্প পরিমাণে ইউরিয়া অ্যাড করার ফলে জলের যে হিমাঙ্ক সেটা 0 ডিগ্রি থেকে কমে গেল। কমে গেল মানে কি, আরো নেগেটিভে চলে গেল, মনে করো -5 ডিগ্রি সেন্টিগ্রেডে চলে গেল। তাহলে কি এখানে হিমাঙ্ক কমে গেল, তার মানে একে বলছি আমরা হিমাঙ্কের অবনমন। তাহলে দ্রবণে যদি কোনো অনুদ্বায়ী দ্রাব অ্যাড করি, তাহলে কি হবে, যদি কোনো বিশুদ্ধ দ্রাবকে আমরা অনুদ্বায়ী দ্রাব অ্যাড করি, তাহলে দ্রবণটার যে হিমাঙ্ক, সেই হিমাঙ্কটা কমে যাবে। তো কি বলছি আমরা হিমাঙ্কের অবনমন। তো বন্ধুরা, এরপর আমরা হিমাঙ্কের অবনমনের কারণটা দেখব। দেখো, হিমাঙ্কের অবনমনের কারণটা আমরা যদি বাষ্পচাপ বনাম উষ্ণতা যদি লেখচিত্রের মাধ্যমে এক্সপ্লেন করি, জিনিসটা অনেক ইজি হবে। তো মনে করুন আমরা, এটা হচ্ছে বাষ্পচাপ, ওয়াই অ্যাক্সিসটাকে লিখছি বাষ্পচাপ, আর এক্স অ্যাক্সিসটাকে লিখছি উষ্ণতা। এখন বিশুদ্ধ দ্রাবকের ক্ষেত্রে তার যে তরল অবস্থা, তার যদি আমরা বাষ্পচাপ বনাম উষ্ণতার কার্ভ দেখি, তাহলে সেই কার্ভটা কিরকম হবে। আবার দ্রবণের ক্ষেত্রে যে কার্ভটা বাষ্পচাপ বনাম উষ্ণতার কার্ভটা কিরকম হবে, এরকম হবে। আমরা আগের দিন দেখেছি। অবশ্যই এটা কি না, তরল, বিশুদ্ধ দ্রাবকের এটা তরলের কার্ভ, এটা দ্রবণের তরল অবস্থার কার্ভ। তো এটা হচ্ছে দ্রাবক, এটা হচ্ছে দ্রবণ। এটাও কি অবস্থায় আছে? এখন আমরা যদি দেখি যে দ্রাবকের যে কঠিন অবস্থার যে বাষ্পচাপ বনাম উষ্ণতার যে কার্ভটা, সেটা কিরকম হবে না, সেটা হবে এরকম। মানে কি, এখানে দেখো উষ্ণতা কমাচ্ছি, বাষ্পচাপ কমছে। তরলের ক্ষেত্রে কিন্তু উষ্ণতা কমাচ্ছি, বাষ্পচাপ কমছে। কিন্তু কঠিনের ক্ষেত্রে দেখো উষ্ণতা কমানোর সঙ্গে সঙ্গে যে বাষ্পচাপের কমটা, সেটা কিন্তু অনেক বেশি হচ্ছে, অনেক স্ট্রিপার কার্ভটা। কারণটা কি না, আমরা কঠিনের ক্ষেত্রে এমনিতেই কঠিনের ক্ষেত্রে বাষ্পের পরিমাণ অনেক কম, এটার বাষ্পচাপের পরিমাণটা কিন্তু অনেক কম অ্যাজ কম্পেয়ার টু
তরলের ক্ষেত্রে, লিকুইডের ক্ষেত্রে। তো এর ক্ষেত্রে যে উষ্ণতা হ্রাস করলে কিন্তু বাষ্পচাপ কম তাড়াতাড়ি কিন্তু কমে যায়, তো সেই জন্য তার কার্ভটা এরকম। এখন দেখো দ্রাবকের যে বাষ্পচাপ যদি কমাতে কমাতে যখন উষ্ণতা কমাতে 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 থাকি, তাহলে এই বাষ্পচাপের কার্ভটা কোথায়, কঠিনের যে বাষ্পচাপের কার্ভ সেটা কোথায় টাচ করেছে, এখানে টাচ করছে। যদি এইভাবে দেখি তাহলে এই পয়েন্টে আমরা বলতে পারি যে কঠিন দ্রাবক এবং তরল দ্রাবক এরা ইকুইলিব্রিয়ামে আছে, অর্থাৎ এই অবস্থায় এদের যে বাষ্পচাপ সমান। এই অবস্থায় কঠিন দ্রাবক এবং তরল দ্রাবকের যে বাষ্পচাপ সমান, এবং এই অবস্থায় যে উষ্ণতায় এই বাষ্পচাপটা সমান হচ্ছে সেটাকে আমরা কি জানি, দ্রাবকের ক্ষেত্রে হিমাঙ্ক। এটা যে বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্ক। এখন দেখো আমরা কি জানি, দ্রবণের সবসময় বাষ্পচাপ দ্রাবকের থেকে, বিশুদ্ধ দ্রাবকের থেকে কম হয়। তো এই দ্রবণের মধ্যে কি আছে, অনুদ্বায়ী কঠিন দ্রবীভূত আছে। এখন এই দ্রবণের ক্ষেত্রে যদি আমরা বাষ্পচাপের এই কার্ভটাকে যদি আমরা এইভাবে বাড়াই, তাহলে কার্ভটা দেখো এখানে এসে টাচ করছে, কোথায় না কঠিন দ্রাবকের যে কার্ভ তার সঙ্গে এই অবস্থায় টাচ করছে। তাহলে এই পয়েন্টটা কি, এইটা হচ্ছে দ্রবণটার ক্ষেত্রে আমরা বলতে পারি কি হিমাঙ্ক, আর এই উষ্ণতাটাকে বলতে পারি দ্রবণের হিমাঙ্ক। ক্লিয়ার? কারণ এই অবস্থাতে বা এই উষ্ণতাতে না দ্রবণের যে বাষ্পচাপ আর কঠিন দ্রাবকের যে বাষ্পচাপ সমান। ক্লিয়ার? তাহলে অবশ্যই তুমি দেখতে পাচ্ছ যে ডেল্টা টিএফ TF0 গ্রেটার দেন টিএফ, বা টিএফ এর ভ্যালুটা কিন্তু TF0 থেকে কম। অর্থাৎ এখানে হিমাঙ্কের অবনমন আমরা লিখতে পারি, হিমাঙ্কের অবনমন যদি ডেল্টা টিএফ দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে ডেল্টা টিএফ সমান কি হবে, ডেল্টা টিএফ সমান হবে TF0 মাইনাস। এরপর আমরা হিমাঙ্কের অবনমন সংক্রান্ত রাউটের সূত্র নিয়ে আলোচনা করব। তো আগের দিন আমরা স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত রাউটের সূত্র দেখেছিলাম, মনে পড়ছে, যেখানে ছিল ডেল্টা টিবি প্রপোর্শনাল টু এম। এর ক্ষেত্রে তাই কি হবে না, ডেল্টা টিএফ অর্থাৎ হিমাঙ্কের অবনমন কার সঙ্গে সমানুপাতিক হবে না, দ্রাবের যে মোলাল গারত্ব সেই মোলাল গারত্বের সঙ্গে সমানুপাতিক হবে। অর্থাৎ আমরা বলতে পারি যে কোনো নির্দিষ্ট দ্রাবকে যদি আমরা কোনো অনুদ্বায়ী কঠিন দ্রাবক দ্রবীভূত করি, তাহলে দ্রবণের হিমাঙ্কের অবনমন দ্রাবের মোলাল গারত্বের সমানুপাতিক। তো এরপর এই ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি ডেল্টা টিএফ সমান কেএফ ইনটু এম। তো এই কেএফ কি বলা হয়, কেএফ বলা হয় মোলাল হিমাঙ্ক অবনমন ধ্রুবক বা ক্রায়োস্কোপিক ধ্রুবক। আর এমটা কি, মোলাল গারত্ব বা না দ্রাবের মোলাল গারত্ব, অনুদ্বায়ী দ্রাবের মোলাল গারত্ব। তো পরীক্ষাতে ক্রায়োস্কোপিক ধ্রুবক বলতে কি বোঝায়, এরকম কোশ্চেন আছে। ক্রায়োস্কোপিক ধ্রুবক যদি আমরা সংজ্ঞা কিভাবে ক্যালকুলেট করব বা ডেফিনিশন কিভাবে ক্যালকুলেট করব, এই ইকুয়েশন থেকে আমরা ক্যালকুলেট করতে পারব। কারণ যখন m সমান 1 হবে তখন কি লিখব না, ডেল্টা টিএফ সমান হচ্ছে k। ক্লিয়ার? তার মানে একক মোলার গারত্বের কোন দ্রবণের যে হিমাঙ্কের অবনমন হয় তাকে আমরা বলবো ক্রায়োস্কোপিক ধ্রুবক। আমরা বলতে পারি 1000 গ্রাম কোন বিশুদ্ধ দ্রাবকের মধ্যে যদি 1 গ্রাম পরিমাণ অনুদ্বায়ী কঠিন দ্রাব যোগ করি, তাহলে দ্রবণটির যে হিমাঙ্কের অবনমন হয় তাকে ওই দ্রাবকের কি বলা হয় না, ক্রায়োস্কোপিক ধ্রুবক বা মোলার হিমাঙ্ক অবনমন ধ্রুবক। তো এরপর আমরা এই ইকুয়েশনের সাহায্যে দ্রাবের মলিকুলার ওয়েট ক্যালকুলেট করব। দেখো
কিভাবে করব, মনে করো যে W1 গ্রাম দ্রাবকের মধ্যে W2 গ্রাম দ্রাব দ্রব্য। এখন এই দ্রাবকটা যদি মলিকুলার ওয়েট M2 হয় তাহলে আমরা লিখতে পারি কি না W1 গ্রাম দ্রাবকের মধ্যে W2/M2 গ্রাম অণু বা মোল গ্রাম মোল দ্রাব দ্রবীভূত আছে। তাহলে 1000 গ্রাম দ্রাবকের মধ্যে কত দ্রবীভূত থাকবে সেটাই কি হবে দ্রবণটার মোলারিটি বা দ্রাবের মোলার গাঢ়ত্ব। তাহলে W2/M2 এটা কত হবে ইনটু 1000 ডিভাইডেড বাই W1। তাই এটা কি মোলার গাঢ়ত্ব। তাহলে M সমান আমরা লিখতে পারি, তাহলে ইকুয়েশনে এই ভ্যালুটা যদি আমরা এবার বসিয়ে দিই তাহলে কি পাবো না ডেল্টা TF সমান KF ইনটু W2 ইনটু 1000 ডিভাইডেড বাই W1 ইনটু M2। তাহলে এখান থেকে M2 আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবো বা আমরা লিখতে পারি M2 সমান KF বাই ডেল্টা TF W2 ইনটু 1000 ডিভাইডেড বাই W1। তো এই ইকুয়েশন থেকে আমরা M2 বা যে কোনো রাশি যদি অজানা থাকে আমাদের সেগুলো আমরা ক্যালকুলেট করে নিতে পারবো। এরপর আমরা দেখি এই KF এর ইউনিটটা এখানে একটু দেখে নিই। KF এর ইউনিট, KF এর একক কি হবে? KF এর একক দেখো, KF সমান আমরা কি একই ভাবে KB এর মতো নেব। KF সমান কি? KF সমান ডেল্টা TF বাই M। তো ডেল্টা TF মানে কত? ডেল্টা TF এর ইউনিট কি হবে? মানে উষ্ণতার যে ইউনিট কেলভিন, আর মোলারিটির ইউনিট কি হবে? মোল পার কেজি। মোলারিটি মানে কি? মোল পার কেজি। তার মানে এখানে লিখব মোল কেজি ইনভার্স, বা আমরা যদি এটাকে উপরে নিয়ে যাই তাহলে কেলভিন কেজি মোল ইনভার্স। তো এটা হয়ে গেল KF এর একক। আচ্ছা, এবার KF কি কার উপর নির্ভর করে? দ্রাবের উপর নির্ভর করবে কি KF? যেমন KB দেখেছিলাম আমরা কি দ্রাবকের উপরই নির্ভর করত, দ্রাবের উপর নির্ভর করে না। সেরকম KFটাও কি না শুধুমাত্র দ্রাবকের উপরই নির্ভর করবে। তাহলে KFটা কি দ্রাবকের উপরই নির্ভর করবে। তাই একটা রাশি আছে তার গতিবিদ্যা, সেটা কি না KF সমান R TF0 বাই 1000 ইনটু L। এখানে TF0 কি না বিশুদ্ধ দ্রাবকের যে হিমাঙ্ক তাকে বলছি আমরা কি TF0, আর হচ্ছে মোলার গ্যাস কনস্ট্যান্ট, আর এটা কি না দ্রাবকের গ্রাম প্রতি গলনের লিনটা। তাহলে সবই দেখছি আমরা কি দ্রাবকের টার্ম ইনভলভ আছে। তাহলে KF কার উপর নির্ভর করবে? দ্রাবকের উপর নির্ভর করবে, দ্রাবের উপর নির্ভর করবে না। এরপর রাউল্টের সূত্রের হিমাঙ্কের অবনমন সংক্রান্ত, যদি এটা যে রাউল্টের সূত্রের প্রথম সূত্র বলা হয় হিমাঙ্কের অবনমন সংক্রান্ত, যে ডেল্টা TF প্রপোর্শনাল টু M। আচ্ছা, রাউল্টের যে হিমাঙ্কের অবনমন সংক্রান্ত রাউল্টের যে সেকেন্ড লটা সেটা একটু দেখে নাও। একই রকম যেমন স্ফুটনাঙ্কের উন্নয়নের ক্ষেত্রে দেখেছিলাম যে নির্দিষ্ট পরিমাণ কোন দ্রাবকে যদি কোনো অনুদ্বায়ী কঠিন তড়িৎ অসংযোজিত এবং তড়িৎ অবিশ্লেষ্য দ্রাবক সম পরিমাণ বা সমসংখ্যক গ্রাম অণু দ্রবীভূত করি, তাহলে প্রত্যেকের ক্ষেত্রেই হিমাঙ্কের অবনমন কিন্তু একই পরিমাণে হবে। তাহলে সেটা যদি আমরা দেখি, একটা পাত্রের মধ্যে সমপরিমাণ একই পরিমাণ আমরা জল নিলাম দুটো পাত্রের মধ্যে। তাই এই পাত্র এটা হচ্ছে B পাত্র। এখানে যদি আমরা 0.1 গ্রাম অণু সুক্রোজ আর এখানেও 0.1 গ্রাম অণু
গ্লুকোজ অ্যাড করি, ঠিক আছে? তাহলে দুটোর ক্ষেত্রে কি যে হিমাঙ্ক, দুটো দ্রবণের হিমাঙ্ক কিন্তু একই হবে। অর্থাৎ এর ক্ষেত্রে যদি আমরা দেখি হিমাঙ্ক -5 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, এর ক্ষেত্রে হিমাঙ্ক কি হয়ে যাবে -5 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ হিমাঙ্কের অবনমন কি হবে একই হবে, কারণ জলের হিমাঙ্ক আমরা জানি 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখানে ডেল্টা টি এর সমান কি হবে 0 -5 অর্থাৎ 5 ডিগ্রি। আর এর ক্ষেত্রে কি ডেল্টা টি এর সমান 0 -5 সমান 5 ডিগ্রি সেন্টিগ্রেড। ক্লিয়ার? তো যদি নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে আমরা বিভিন্ন অনুদ্বায়ী কঠিন দ্রাবক অ্যাড করি এবং তাদের যদি মোল সংখ্যাটা বা কণা সংখ্যাটা যদি একই হয়, দুটোর ক্ষেত্রেই কি হবে, উভয়ের ক্ষেত্রেই আমরা কি পাবো না যে হিমাঙ্কের অবনমন সেটা সবসময় একই হবে। তো এই হয়ে গেল আমাদের দ্রবণের হিমাঙ্কের অবনমন। আচ্ছা, রাউল্টের সূত্রের প্রযোজ্যতাগুলো কি কি এর ক্ষেত্রে? তো ফার্স্ট হচ্ছে আমরা দেখব, সেটা হচ্ছে দ্রবণটাকে অবশ্যই কি হতে হবে না লঘু হতে হবে, অর্থাৎ ডাইলিউট সলিউশন নিতে হবে। আর সেকেন্ড, দ্রাব যেটা আমরা নেবো সেই দ্রাবটা কি রকম হবে, দ্রাবটা হবে কঠিন হবে, অনুদ্বায়ী হবে, আর তার সঙ্গে সঙ্গে কি রকম হতে হবে, তড়িৎ অবিশ্লেষ্য এবং অসংযোজিত হতে হবে, তবেই সেটা কি রাউল্টের সূত্র মেনে চলবে। পরের ক্লাসে আমরা কি দেখবো, অভিস্রবণ চাপ বা অসমোটিক প্রেসার।